সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জয়যাত্রা টেলিভিশনের অত্যন্ত দর্শকপ্রিয় অনুষ্ঠান জয়যাত্রার দেশ সংযোগ অনুষ্ঠানে আমি সুমি আহসান আছি আপনাদের সাথে। জয়যাত্রার দেশ সংযোগ অনুষ্ঠানে আমরা কথা বলে থাকি দেশের বিভিন্ন সমসাময়িক বিষয়বলি নিয়ে। আর আমাদের সাথে আলোচনায় সংযুক্ত হন জয়যাত্রা টেলিভিশনের বিভিন্ন জেলা উপজেলার আমাদের সহকর্মীগণ। আজকে আমাদের সাথে যারা সংযুক্ত হবেন তারা হলেন জামিল হোসেন নারায়ণগঞ্জ ফতুল্লা থেকে, আব্দুল্লাল মাহফুজ যশোর থেকে, আলামিন শেখ আছেন ঢাকা সিটি রিপোর্টার এবং জাকিরুল ইসলাম আছেন আমাদের সাথে। চলুন দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি চলে যেতে চাই আমাদের সহকর্মী যশোর থেকে আছেন আব্দুল্লাল মাহফুজ। আমরা মাহফুজের কাছে চলে যেতে চাই। মাহফুজ, ধন্যবাদ সুমি আমাকে যুক্ত করার জন্য। আমি যশোরের করোনা পরিস্থিতি সম্পর্কে প্রথমে আপনাকে জানাবো। যশোরে সর্বোচ্চ পরিমাণ রেকর্ড পরিমাণ আজকে করোনা শনাক্ত হয়েছে। আজকের 35 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ দিয়ে সর্বমোট যশোরে পর্যন্ত 321 জনের করোনা রোগী শনাক্ত করেছে। যশোরের সিভিল শাসন আমাদেরকে এটা নিশ্চিত করেছে। তো আমি যশোরের মনিরামপুর উপজেলায় এখন অবস্থান করছি। আমাদের সাথে যুক্ত আছেন 17 নম্বর মনিরামপুরের মনোহরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মশিউর রহমান। আমরা চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে জেনে নেব করোনাকালীন সময়ে তিনি ব্যক্তিগতভাবে এবং তার পরিষদের পক্ষ থেকে, এবং তিনি যেহেতু নৌকার ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধি, তিনি কি কি পদক্ষেপ জনগণের জন্য নিয়েছেন। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আমি 17 মনোহরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। মূলত আমি একজন শিক্ষক মানুষ, প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমি 25 তারিখে লকডাউন হওয়ার পরেই আমার ইউনিয়নে প্রথমেই মাইকিং করি। এই পর্যন্ত আমি 8 বার মাইকিং করেছি আমার ইউনিয়নে, এবং সাথে সাথে আমার ইউনিয়ন পরিষদ সহ আমার নেতৃবৃন্দকে ডেকে নিয়ে আমি এক কমিটি গঠন করি। বিশেষ করে আমার ইউনিয়নে এখনো চলমান আছে আমার এই 4টে বাজারে গ্রাম পুলিশ আছে এবং আনসার বিজিপি আছে 15 জন। তাদের দিয়ে আমি এটা করি। তাছাড়া আমার নেতৃবৃন্দ সঙ্গে নিয়ে আমি প্রাথমিক পর্যায়ে প্রচন্ড ছুটে চেয়ে নিয়ে মানুষকে সচেতনতা বৃদ্ধি করার জন্য, এবং আমি নিজেই ব্যক্তিগত আমার 1 মাসের বেতন 30,000 টাকার মাস্ক কিনে দিয়েছি আমার ইউনিয়নে। তারপরেও 143 জন মানুষকে 10 কেজি চাল, 3 কেজি ডাল, 3 কেজি গোল আলু, 1 কেজি ডাল, তারপরে 1 কেজি লবণ, এটা আমি দিয়েছি। আর যারা বাড়িতে আসছে বাড়ি আছে এরকম 13 জনকে আমি ওই চাউল ডাউল সরবরাহ করেছি। এছাড়া ইউনিয়ন পর্যায়ে আমার উপজেলার চেয়ারম্যান 1 তারিখ সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন 200 লোকের চাল ডাল লবণ তেল। আর সরকারি পর্যায়ে আমি এই পর্যন্ত 8 বার ত্রাণ দিয়েছি আমার ইউনিয়নে গরিবদের মধ্যে। আমি প্রাথমিক পর্যায়ে আমার পরিষদের সদস্য নিয়ে এবং আমার উপদেষ্টা মন্ডলীদের নিয়ে আমার ইউনিয়নে যারা দরিদ্র আছে আমি 1487 জনের তালিকা প্রস্তুত করি এবং সেটা অনলাইন দিয়েছিলাম ওই সময়, এবং তাদের ভিতরেই আমি রিলিফটা বন্টন করে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘাতক মরণবাদী করোনা থেকে আমাদের মুক্তি দান করুন। সম্মানিত অতিথি, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমার ইউনিয়নে এখনো পর্যন্ত কেউ করোনা আক্রান্ত হয়নি। এখনো পর্যন্ত আমি পুরো দমে আমার ইউনিয়নে মানুষকে সচেতন করে তুলেছি। প্রত্যেক বাজার ঘাটে লোক কাটে করে এখনো পাওয়া যাবে। বাহ, খুবই ভালো খবর। সম্মানিত অতিথি, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। জি জি, আমি আপনার কাছে জানতে চাই, আপনি এই যে শুরু থেকে এ পর্যন্ত বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করেছেন, এবং আমি জানতে চাই যে আপনার এলাকার বর্তমানে কি অবস্থা। আমরা কিন্তু এই সংকট এখনো কাটিয়ে উঠি নাই। বর্তমানে লোকজনদের মধ্যে কি অবস্থা বিরাজ করছে এবং আপনি কি ভূমিকা রাখছেন? হঠাৎই এই লকডাউন উঠে গেল, এর একটা ভাব এই মুহূর্তে মানুষ প্রসঙ্গ বাজার করা শুরু করলো। পরবর্তীতে আবার কঠিনভাবে দমন করা হয়েছে। তবে মানুষ কাজ করতে পারছে না, বিশেষ করে ব্যবসায়ী যারা চায়ের দোকান আছে, তার ভ্যান চালায় যারা, এরাই মানে দিন যত যাচ্ছে তত দারিদ্রের দিকে এগিয়ে যাচ্ছে মানুষ। এই যে হচ্ছে সমস্যা, কাজ নেই তো। তারপরে মহিলারা মিলে যেতে, আমার বাড়ির পাশে নকলা বিশাল শিল্প কারখানা আছে, সেখানে কোনো মহিলারা এখন কাজ করতে যেতে পারছে না। দৈনিক 3-4 গাড়ি করে লোক যেত সন্ধ্যায় আর সকালে, সেটা বন্ধ হয়ে গেছে। এই যে মিল কারখানাগুলো বন্ধ হয়ে গেছে, অনেক শ্রমিক কিন্তু বেকার হয়ে পড়েছেন। সেই ক্ষেত্রে তারা আসলে কিভাবে দিনাতিপাত করছেন আপনার ইউনিয়নে?
এই যে মিল কারখানাগুলো বন্ধ হয়ে গেছে, অনেক শ্রমিক বেকার হয়ে গেছেন, তারা এখন কর্মহীন হয়ে পড়েছেন। এমত অবস্থায় বর্তমান সময়ে লকডাউন শিথিল অবস্থায় তারা কিভাবে দিনাতিপাত করছেন আপনাদের ইউনিয়নে? তারা তো খুব কষ্টে চলতেছে এখন। আগে যেভাবে ধরেন বাজার 100 টাকা করতো, এখন 50 টাকা করতেছে। তারপরেও আমি ওই সরকার থেকে যে রিলিফটা আসছে প্রতি সপ্তাহে প্রায় আসে, আগামী মঙ্গলবার হয়তো আবার দিব ইনশাল্লাহ। এটাই দিচ্ছি, এই নিয়ে কোনো চলতেছে, তা তো সীমিত। আমার ইউনিয়নে 1.57 চাউল পাই আমি, 157 জন পেয়েছি। পাশাপাশি একটু বিষয় জানতে চাই যে এই যে আপনার এলাকায়, আমি যদি আপনার ইউনিয়নের কথাই ধরি, আসলে এখন জনগণ সচেতন কতটুকু আপনার ইউনিয়নে? জনসংখ্যা সচেতনতা 27,000 মতো হবে। 9,783 ভোট। মাহফুজ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? মাহফুজ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? অনেক সময় জনপ্রতিনিধিদের নামে যে আমাদের কাছে অভিযোগ আসে যে ইনারা ইরানের মাল চুরি করে বা আনুষঙ্গিক চিকিৎসা, এ বিষয়ে আপনি কি বলেন? আমার মনে হয় ট্রেনের চাল যারা চুরি করে তাদের চেয়ারম্যান বা জনপ্রতিনিধি হয় উচিত হয়নি। আমি চ্যালেঞ্জ, আমি প্রথম থেকে এই পর্যন্ত সমস্ত চাউল আমার নেতাদের সবার ডাকি নিয়ে আমি হাজির করে দিই। আমি যাদের চাউল দিছি তাদের মাস্টার হলো আমার সংরক্ষিত আছে এবং গিয়েও সংরক্ষিত আছে, কেটে রেখে দিচ্ছি এবং প্রত্যেক তারিখ আমি ফেসবুকে নাম সহ প্রকাশ করেছি। বিশেষ করে মাঝে 340 জন এবং চেয়ারম্যান নোটিশ বোর্ডে দিয়েছে জানি না, আমি এখন নোটিশ বোর্ডে তাদের নাম মোবাইল নম্বর সহ টাঙায় দিচ্ছি। আমি ওই সমস্ত ভিতরে নাই ইনশাল্লাহ। সম্মানিত অতিথি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাই আব্দুল্লাহ আল মাহফুজকে যশোর থেকে সংযুক্ত হওয়ার জন্য জয়যাত্রা দেশ সংযোগ অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে চলে যাই আমাদের পরের সহকর্মীর কাছে। আমাদের সাথে সংযুক্ত আছেন নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে জামিল হোসেন। জামিল, জি সুমি, শুনতে পাচ্ছি। জি, আপনি যেখানে আছেন সেখানকার সর্বশেষ ধন্যবাদ পরিস্থিতি সুমি। জানতে চাই এবং অতিথির সাথে পরিচয় করিয়ে দিয়ে কথা বলুন। আমি এখন নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন মালদার এলাকায় উপস্থিত আছি। আমার সাথে আজকের অতিথি উপস্থিত রয়েছেন সৈনিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল আহমেদ। তিনি আমাদের আজকে অতিথি কিছু বলবেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জয়যাত্রা টেলিভিশনকে। সম্মানিত অতিথি, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি একটু আপনার কাছে প্রথমে জানতে চাই যে আপনার নারায়ণগঞ্জের ফতুল্লার বর্তমান কি অবস্থা বিরাজ করছে? আলহামদুলিল্লাহ, আসলে আমাদের নারায়ণগঞ্জের ফতুল্লার অবস্থা কিছুদিন আগে অনেক খারাপ ছিল। আমাদের সবার প্রচেষ্টায়, আল্লাহ তাআলার রহমতে, আমাদের এমপি মহোদয় একেএম শামীম ওসমান, ওনার নির্দেশে, ওনার প্রচেষ্টায় আমরা সবাই মিলিতভাবে আমাদের বঙ্গবন্ধু নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রচেষ্টায় আমরা সবাই সচেতন থাকার চেষ্টা করি, জনগণরা সচেতন রাখার চেষ্টা করি। প্লাস আমরা এখানে যেমন স্যানিটারি হ্যান্ড ওয়াশ, তারপর আপনার মাস্ক, এগুলো বিতরণ করা অব্যাহত রাখছি। যেমন আমরা বঙ্গবন্ধু সৈনিক লীগের তরফ থেকে আমার বঙ্গবন্ধু সৈনিক লীগের নারায়ণগঞ্জ জেলার সভাপতি সাধারণ সম্পাদক পরেশ চৌধুরী, আমরা সবাই মিলিতভাবে অনেকবার এখানে ত্রাণ দিছি। ফতুল্লাতে, পুলিশ লাইন এলাকা, নারায়ণগঞ্জ ইজদার এলাকা, চানমারি এলাকা, বিভিন্ন এলাকায়। এবং আমাদের সব থেকে বড় কথা, আমাদের এমপি মহোদয় আছেন একেএম শামীম ওসমান ভাই, ওনার নির্দেশ, ওনার একটাই কথা যে আমার এলাকা তোমরা ব্যক্তিগতভাবে সরকারি যেটুকুনি সহযোগিতা পাও সবকিছু মিলিতভাবে আমার এলাকার লোক যেন কোনো না খেয়ে কষ্ট না করে,
এবং কেউ যেন অসচেতন ভাবে চলাফেরা না করে, এগুলো চেষ্টা করো। আলহামদুলিল্লাহ সবার প্রচেষ্টায় এখন আলহামদুলিল্লাহ একটু আগের থেকে অনেক ভালো। বাহ, আলহামদুলিল্লাহ। একটু জানতে চাই নারায়ণগঞ্জের সার্বিক পরিস্থিতি সম্পর্কে, যে নারায়ণগঞ্জকে কিন্তু একসময় হটস্পট হিসেবে ধরা হয়েছিল, এখন অনেকটাই কাটিয়ে গেছে সেটা, এখন অন্যান্য এরিয়াতেও সেই হটস্পটের মতোই ছড়িয়ে পড়েছে করোনা। জানতে চাই একটু যে নারায়ণগঞ্জে তো প্রচুর পরিমাণ মিল কারখানা রয়েছে এবং গার্মেন্টস রয়েছে, সেগুলোর কি অবস্থা রয়েছে, এবং এখন সীমিত পরিসরে যেগুলো খুলে কাজ করা হচ্ছে সেগুলোতে শ্রমিকরা যারা কাজ করছেন তারা আসলে সঠিক দিক নির্দেশনাগুলো মেনে চলছেন কিনা, এবং সেই সকল প্রতিষ্ঠানগুলো আসলে যথাযথভাবে সবকিছু মেনে চলছেন কিনা, আপনার কাছে যদি কোনো তথ্য থেকে থাকে তাহলে আমরা জানতে চাই এগুলো। আসলে এখানে নারায়ণগঞ্জ শিল্প এলাকা, বিসিক শিল্প এলাকা, এখানে লক্ষ লক্ষ শ্রমিক, এখানে স্বাস্থ্যবিধি মেনে চলা আসলে কঠিন ব্যাপার। তারপরে মালিকদের কিছু কিছু মালিকদের সচেতনতা দেখছি, তারা ওখানে প্রত্যেকটা গেটের সামনে হাত ধোয়ার ব্যবস্থা করছে, তারপরে সচেতন হওয়ার চেষ্টা করছে। তারপরও আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ মানুষের ভিড়েও এখানে যথেষ্ট সচেতন মানে চলার সবাই চেষ্টা করছে। আর এখানে আমি মনে করি এখানে আসলে শিল্প এলাকা অনেক গার্মেন্টস মালিক আছে। আমাদের আসলে খালি যে সরকারি দলের প্রতিনিধি যারা, তারাই যে জন্য দেয় না। আমি একজন মানুষ হিসেবে সচেতন মানুষ হিসেবে সবাই সবার পাশে থাকার দরকার। আমি বলি যে গার্মেন্টস গুলো আছে, গার্মেন্টস গুলো যদি একটু দরিদ্র অসহায় লোকের পিছনে এসে দাঁড়ায়, সাইডে দাঁড়ায়, যেমন এখানে গার্মেন্টস মালিক আছে কাজী সাজ্জাদ সাহেব, উনি আমাকে ডেকে নিয়ে উনি নিজেই অনেকগুলো মাস্ক এর কথা বলছে যে এখানে যত লাগে তুমি নিয়ে তোমার মাধ্যম দিয়ে বিতরণ করো। উনি মনে হয় উদারতা দেখায় চাবো, বলছে যে কোনো সুবিধা প্রয়োজনে আমি তোমার পাশে আছি, দরিদ্র লোকের পিছনে তুমি থাকবা, এ করবা, মানুষের সহযোগিতা করার চেষ্টা করবা। আর আমি বিশেষ করে এই এলাকায় আমি প্রায় 20-22 বছর ধরে আছি। আমি শামীম পরিবারের সাথে জড়িত, শামীম ভাইয়ের পরিবারের সাথে। আর শামীম ভাইয়ের যে উদারতা আমি দেখছি, আগেও দেখছি, এখনো দেখছি। এই গার্মেন্টস এর ব্যাপারে বিশেষ করে এমপি মহোদয় সেলিম ওসমান, ওনারও নির্দেশ যে স্বাস্থ্যবিধি মেনে চলা। সীমিত আকারে গার্মেন্টস খুলছে কিন্তু যথেষ্ট চেষ্টা করছে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলা। তারপরে লক্ষ লক্ষ লোকের ভিড়ে সবাই চেষ্টা করছে যতদূর মেনে চলতে পারতেছে। পাশাপাশি আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে সীমিত পরিসরে যখন সবকিছু খুলে দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে জানতে চাই যে পাশাপাশি কিন্তু অফিস আদালতের সময় কমিয়ে দেওয়া হয়েছে। আপনি আপনার নারায়ণগঞ্জের কথা যদি বিশ্লেষণ করতে যান তাহলে আসলে কি দেখছেন? নিরপেক্ষভাবে যদি বলতে চান তাহলে কি আসলেই তারা অফিস টাইম, ওভার টাইম এগুলো বাদ দিয়ে কি শুধু কম সময় অফিস করছে কিনা, আপনার কাছে যদি কোনো তথ্য থেকে থাকে? আমার জানার মতে অফিস টাইম যেটা সীমিত করা, যেটা জেনারেল টাইম করা হয়েছে ওইটাই করা হচ্ছে, কিন্তু অতিরিক্ত করা হচ্ছে কিনা এটা আমার আসলে আমার নলেজে নাই, জানা নাই, আমি যেটুকুনি জানি। আরেকটি বিষয় জানতে চাই, আপনাদের এলাকার যে দোকানপাটগুলো আছে তারা, ব্যবসায়ীরা যারা রয়েছেন তারা কিভাবে আসলে সঠিকভাবে পথ চলছেন কিনা, এই নির্দেশনাগুলো মেনে চলছেন কিনা, ব্যবসায়ীদের সম্পর্কে আপনার কাছে জানতে চাই, এবং ব্যবসা বাণিজ্যেরও একটু খবরাখবর জানতে চাই। আসলে ব্যবসা বাণিজ্যের অবস্থা, এটা মহামারীটা আসলে আল্লাহ তাআলার গজব, এটা হওয়ার পরে একটু খারাপ হওয়া স্বাভাবিক। তারপরে মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই চলে ফিরে যাইতেছে। দোকানপাট যে নিয়মে খোলার কথা ওই নিয়মে খোলার চেষ্টা করতেছে। আর ওই নিয়ম মেনে না চললে এখানে প্রশাসনের সহযোগিতা আছে, প্রশাসন সহযোগিতা করতেছে নিয়ম মেনে চলার জন্য। প্রশাসন যথেষ্ট ভূমিকা রাখছেন, যথেষ্ট চেষ্টা করছেন নিয়ম মেনে চলার জন্য। আরেকটা কথা আমি বলি, যেমন আমি আমার নিজের এলাকার কথা বলি। নিজের এলাকা আমার নিজের ডিস্ট্রিক্ট যশোর, আমার যশোর সদর উপজেলায় আমার বাড়ি, 13 নম্বর কোচি ইউনিয়ন আমার বাড়ি। আমি ওখানে এখানে যখন করোনার খবর পাইছি, আসলে গ্রামে অনেক বিত্তশালী লোক আছে, থাকার পরেও অনেক টাকা পয়সাওয়ালা লোক আছে, অনেক টাকা পয়সা লোক থাকলেও তারা কিন্তু মানুষের পাশে আসতে চায় না। সেখানে অর্থ ব্যয় করা লাগে, ওইখানে কেউ মাথা খুব কমই ঘামায়। যেমন শহরের অবস্থা আমি বলি, শহরে একজন একজনের পাশে সহজে দাঁড়ায় যায়, এবং শহরে যারা দুরবস্থায় আছে তাদের পিছনে লোক যথেষ্ট একজন পায়, কিন্তু গ্রামে আসলে বিত্তশালী লোক আছে এরকম থাকে না।
আমি করোনার খবর পাওয়ার সাথে সাথে আমি আমার নিজ এলাকায় ছুটে চলে গেলাম, যাই দেখলাম নিজ এলাকা যারা খেটে খাওয়ার লোক, দিনমজুরি লোক, এরা অনেক দূর অবস্থায় দিন কাটাচ্ছে। ওখানে আমি 120টা পরিবারের মাঝে ব্যক্তিগতভাবে, একান্ত ব্যক্তিগতভাবে আমি আমার চাচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জন লুৎফর রহমান ধাপক, ওনার সাথে পরামর্শ করলাম যে চাচা এলাকা এখন কি করা যায়। তা ওনার ইউনিয়ন পর্যায়ে উনি যতদূর পারতেছে ওনার ব্যক্তিগতভাবে করছে। তখন ওনাকে আমি বললাম, চাচা আমি এগুলো করতে চাইতেছি। আর আমি দীর্ঘদিন ধরে এলাকায় ঈদের সময় শীত বস্ত্র এগুলো আমি করে আসি। আমার ইচ্ছা যে আমি যাই থাকি, আমার যাই থাকুক না কেন, আমি ওই নিয়ে আমি মানুষের পাশে থাকতে চাই, বাকি জীবন আমি ওইভাবে কাটাতে চাই। যাই হোক, ওইভাবে আমি 120 জন পরিবারে 5 কেজি চাল, 1 কেজি ডাল, 1 কেজি আলু, 1 কেজি পেঁয়াজ, 1 কেজি তেল, একটা করে সাবান, এইভাবে করে 1 কেজি লবণ আমি আমার এলাকার যারা দিনমজুরি খেটে খাওয়া লোকের পাশে আমি দিচ্ছি, করছি। সম্মানিত অতিথি, সর্বশেষ আপনার কাছে জানতে চাই যে জয়যাত্রা দেশ সংযোগ অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনি যেমন বললেন যে বিত্তবান সমাজের বিত্তবান লোকরা এগিয়ে আসছেন না, সকল সমাজের বিত্তবান লোক যারা আছেন তাদের উদ্দেশ্যে এবং সাধারণ জনগণ যারা আছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, এই দুরবস্থায়, এই দুর্দিনে যারা বিদ্যমান আছেন সবাই, যারা দিনমজুরি লোক, যারা খেটে খাওয়া লোক, যারা দুরবস্থায় আছে, সবাই আমরা তাদের সবার পাশে থাকি। যে অবস্থায় আছে, যেভাবে আছে, যার যার তৌফিক অনুযায়ী আছে, অবশ্যই সবার পাশে থাকা উচিত, সবার পাশে আমাদের থাকা উচিত। এই দুরবস্থায় আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনিও বারবার বলতেছে আমরা সবাই সবার পাশে থেকে করি, সবাই সবার পাশে থেকে সহযোগিতা করি, সহযোগিতার হাত বাড়াই। আমি একজন মানুষ হিসেবে আমি একজন লোকের তো অবশ্যই সহযোগিতার হাত বাড়াইতে পারি। আমার সামনে একজন লোক কষ্ট করবে, আমি একজন মানুষ হিসেবে আমার ভিতরে ওই কষ্টটা থাকা উচিত, ওই কষ্টটা পাওয়া উচিত, যে কেন একজন লোক কষ্ট করবে আমার সামনে, আমি দাঁড়ায় পড়ে দেখবো আমি কিরকম মানুষ। এই হিসেবে আমার বিদ্যমান যে সমস্ত লোকজন আছেন সারা বাংলাদেশের ভিতরে, সবার কাছে আমার চাওয়া, আমার পাওয়া, সবাই এই সমাজে যারা দিনমজুরি আছে, খেটে খাওয়া লোক আছে, সবাই দুরবস্থায় যারা আছে এদের পাশে থাকেন, এদের পাশে আসেন, আমরা মিলিতভাবে সবাই এদের সহযোগিতা করি। ধন্যবাদ সম্মানিত অতিথি, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি জয়যাত্রা দেশ সংযোগ অনুষ্ঠানে সংযুক্ত হওয়ার জন্য। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সহকর্মী জামিল হোসেনকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে অতিথি নিয়ে জয়যাত্রা দেশ সংযোগে সংযুক্ত হওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, একটি শোকবার্তা দিতে চাই, সেটা হচ্ছে যে আমাদের মাঝ থেকে অনেকেই চলে গেছেন। আজকেও বিশেষ একজন ব্যক্তিত্ব চলে গেছেন আমাদের মাঝ থেকে। তিনি চলে গেলেন 21শে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক, দেশ বরেণ্য সাংবাদিক শ্রদ্ধেয় কামাল লোহানী। কামাল লোহানী কিছুক্ষণ আগে আমাদের ছেড়ে চলে গেছেন। তার মৃত্যুতে জয়যাত্রা টেলিভিশনের চেয়ারম্যান এবং জয়যাত্রা টেলিভিশনের সকল কলাকুশলীর পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আমাদের পরের সহকর্মীর কাছে। আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আমাদের সহকর্মী আলামিন শেখ, তিনি আমাদের ঢাকা সিটি রিপোর্টার। আমরা আলামিনের কাছে চলে যাচ্ছি। আলামিন, আমি আপনার কথা কিছু শুনতে পাচ্ছি না। জি সুমি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। জি আলামিন, আপনি বলুন। জি, আমি রাজধানী দক্ষিণ সিটি কর্পোরেশনে আছি। 38 নম্বর ওয়ার্ডের আমরা আসছি। তো আপনি জানেন আমরা ঢাকার প্রত্যেকটা ওয়ার্ডের সর্বশেষ পরিস্থিতি আমরা জানাচ্ছি। তো আমি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 38 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আহমেদ ইমতিয়াজ মান্নাফি হলো তার এই ওয়ার্ডের সর্বশেষ করোনা পরিস্থিতি কি এবং তিনি কি পদক্ষেপ নিয়েছেন আমরা জানতে চাবো। আমরা সরাসরি চলে যাচ্ছি মান্নাফি ভাই। জি, আসসালামু আলাইকুম। আমি আহমেদ ইমতিয়াজ মান্নাফি গৌরব বলছিলাম, 38 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তো বর্তমান করোনার পরিস্থিতি বলতে গেলে প্রথম কথাটি বলবো যে স্টার্টিং এ আমাদের এলাকার যে পরিমাণ এফেক্টেড ছিল কম্পেয়ার টু দ্যাট রাইট নাও সেটার এফেক্টেড এর পরিমাণ খুব কম এবং স্বাভাবিকভাবে সবাই জীবনযাপন করছে। তো আমরা যেহেতু আবার রেড জোনে এসেছি, এর জন্য আমরা কিছু টেকনিক্যাল প্রি প্ল্যান লিখেছি। সেটা হচ্ছে যে যদি রেড জোন হয়ে যায় তাহলে যেহেতু আমরা জনপ্রতিনিধি আছে, বিফোর দ্যাট 24 আওয়ার্স আগে আমরা করোনা রেড জোন যদি হয় তাহলে আমরা এটাকে মাইকিং করব এবং বিফোর দ্যাট এরও 24 আওয়ার্স আগে আমরা নথিভুক্ত করে দেবো যে কটি হোল্ডিং আটকিয়ে আছে এবং কয়জন বাসিন্দা আটকিয়ে আছে এটার ভিতরে, যার দ্বারা আমরা জিনিসটাকে লোকেট করতে পারি এবং তাদের সার্ভিস দেওয়ার জন্য আমরা ভলেন্টিয়ারিং লোকগুলোকে নিযুক্ত করতে পারি যে কোন এরিয়ায় এবং কোন হোল্ডিং এ আমরা কেমন ধরনের ভলেন্টিয়ারিং সার্ভিস করব এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত করব।
এবং ওই এরিয়াতে যদি কেউ করোনায় আক্রান্ত থাকে তাদের জন্য আইসোলেশন সেন্টারের জন্য আমরা প্রক্রিয়াগতভাবে আছি, যে তাদেরকে একটা আইসোলেশন সেন্টার যাতে তাদেরকে রাখা যায়, বা আমাদের মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের যে হাসপাতালগুলো যে জায়গাগুলোয় ভ্যাকেন্সি আছে সেটার আপডেটস গুলো রাখছি আমরা, যাতে আমরা পেশেন্ট ট্রান্সফার করতে পারি। আপাতত আমরা এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে রেখেছি, এবং কারা গরিব পরিবারের, কাদের চাল ডালের সাহায্য সহযোগিতা রাখবে তাদের একটি নথি করা হয়েছে, এবং কারা কোন ধরনের সুযোগ সুবিধা চাচ্ছে তাদের জন্য আমরা আশেপাশে যে স্টোর গুলো আছি সেগুলিকে যাতে আমরা 24/7 সার্ভিস দিতে পারি তাদের সাথে কন্ট্যাক্ট করে রেখেছি। ধন্যবাদ। সম্মানিত অতিথি, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে। আপনি অনেক সুন্দর কথা বলেছেন যে আপনারা এইভাবে পরিকল্পনা করেছেন, এবং এই পরিকল্পনাগুলো যদি বাস্তবায়ন করা হয় তাহলে কিন্তু সঠিকভাবে আমরা এই রেড জোন চিহ্নিত এলাকাগুলোকে মোকাবেলা করতে সক্ষম হব। পাশাপাশি একটু জানতে চাই, আপনি যেমনটি বললেন যে আপনার যদি দক্ষিণ সিটি কর্পোরেশনের কথাই বলেন তাহলে আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করবেন এবং কোন কোন হাসপাতালে ফাঁকা আছে সেটাও আপনারা খোঁজ খবর নিচ্ছেন। সেক্ষেত্রে একটু আপনাকে বলে রাখি যে আমরা কিন্তু ইতিমধ্যে জেনেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে হাসপাতালে কিন্তু আমাদের সাধারণ জনগণ থেকে শুরু করে আপার লেভেলের যারা আছে তারা কিন্তু অনেক হ্যাসেল পোহাচ্ছেন, এবং আমরা আমাদের কাছের লোকজন যারা ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন তাদের কাছ থেকেও আমরা কিন্তু এই তথ্যগুলো পেয়েছি। সেক্ষেত্রে আসলে আপনি কি বলবেন, এবং আসলে কি এটা সম্ভব কিনা? এক্স্যাক্টলি আপনি যে প্রশ্নটা করেছেন সেটার আমি দুই ধরনের প্রশ্ন করবো। একটা হচ্ছে যে জেনারেল হসপিটাল যেখানে সেখানে মানুষজন যেতেও ভয় পাচ্ছে এবং তাদের অনেক ধরনের চিন্তা ভাবনা আছে কি হতে পারে, বাট এদার দ্যাট যেখানে সমস্যা হচ্ছে সেখানেও আমাদের রোগীদেরকে নিতে হবে যাতে ওরা খুব সিনসিয়ারলি এবং সঠিকভাবে দেখতে পারে। তার জন্যই আমাদের ভলেন্টিয়ারিং ক্যাম্পিং। অন দ্য আদার হ্যান্ড, যে আমরা অনেকে আছে যে করোনায় আক্রান্ত হয়ে গিয়েছে বাট তারা আসলে কোয়ারেন্টাইনে থাকতে পারছে না বা তাদের কোনো নির্দিষ্ট সঠিক স্পেস না, তো তার জন্য আমরা আরেকটি প্ল্যান রেখেছি যে বাসার ছাদে হয়তো বা রাখার জন্য, অথবা সামনের আশেপাশে যে স্কুল কলেজ আছে সেখানে একটি রুম, অলরেডি আমরা 10টা রুম এবং 10টি স্থান সিলেক্ট করে রেখেছি যে আমরা অ্যাটলিস্ট 10 জন মানুষকে সেই কোয়ারেন্টাইনে রাখতে পারবো বা আইসোলেশনে রাখতে পারবো আমরা সামাজিক ভাবে। কারণ এখানে অনেক পরিবার আছে যে ঘনবসতি একটি পরিবারের ভিতরে মা বাবা ভাই বোন একটি রুমের ভিতরেই থাকে, তো আলটিমেটলি কেউ যদি এফেক্টেড হয় তাকে আমরা সেখানে ট্রান্সফারেবল মেথড করতে পারছি না। এর জন্য অলরেডি আমাদের এরকম 10 থেকে 12টি ব্যবস্থা করে রেখেছি, জানি না কতটুকু পারবো, বাট উই আর ট্রাইং গোইং টু বি আওয়ার বেস্ট। ধন্যবাদ। আপনি নিশ্চয়ই জানেন যে আরেকটি বিষয়, যে আমরা যখন ফিল করছি যে আমাদের একটু টেস্ট করানো দরকার, সেই ক্ষেত্রে আজকে যদি 4 দিন আমি জ্বরে ভুগি, হয়তো 4 দিন পরে আমি ভাবছি যে আমার টেস্টটা একটু করানো দরকার, যদি টেস্ট করাতে দেওয়া হয় সেক্ষেত্রে রেজাল্ট আসতে কিন্তু 7 থেকে 10 দিন সময় লাগছে। ইতোমধ্যে কিন্তু সেই রুগীটা যার জ্বর ফিল করছেন তিনি কিন্তু ইতোমধ্যে অনেক জায়গাতে চলছেন ফিরছেন, কারণ তার রেজাল্ট হাতে আসে নাই। এই ব্যবস্থাটার আসলে কোনো উন্নত করা যায় কিনা, এবং আপনার কাছে আপনাদের পরিকল্পনার মধ্যে যদি এরকম কোনো কিছু থাকে যে ডাক্তারদের সাথে লিয়াজু করে, হসপিটালগুলোর সাথে লিয়াজু করে, তাহলে সেটা আমরা জানতে চাই, দর্শকদের জানাতে চাই। প্রথম বিষয়টা বলবো যে যারা করোনা টেস্ট করাচ্ছে তারা ডেফিনেটলি তারা একটা ধরনের মানুষ করে যে মাইন্ড স্যাটিসফ্যাকশনের জন্য, এবং আরেকজন করে যে স্বাভাবিক জ্বর আসছে, তার নাক ঠান্ডা কাশি জ্বর হচ্ছে। তো যেখানে টেস্ট হচ্ছে সেখানে আমার হেলথ ডিপার্টমেন্টের সাথে কথা হয়েছে যে আমার 38 নম্বর ওয়ার্ডের যারা ভোটার আছে তাদের এনআইডি কার্ড দেখে যদি প্রতিদিন কয়জন টেস্ট হচ্ছে এবং কারা এফেক্টেড হচ্ছে সেটা যদি আমি জানতে পারি তাহলে কিন্তু আমার ইজিলি জিনিসটাকে কাজ করা সম্ভব যে এই হোল্ডিং এ আছে, এই হোল্ডিং এ হয়েছে এবং আমার ওয়ার্ডের এতগুলো ব্যক্তি হয়েছে। বাট উই ডোন্ট গেট দিস নিউজ টু দ্য যেখানে করোনা আক্রান্ত রোগীদের এই জিনিসগুলো করা হচ্ছে সেটা আমি জানতে পারছি না। তো আমি তাদের সাথে বলেছি যে আমাদেরকে এই তালিকাটা দেওয়ার জন্য, এবং তারা যদি এই জ্বরে আক্রান্ত থাকে বা সামথিং, যদি আমরা এটা জানতে পারি যে তাদের পজিটিভ আছে বা তাদের এরকম ধরনের চিন্তা ভাবনা, তাহলে আমি অবশ্যই চিন্তা করবো যে সাথে সাথেই এই ব্যবস্থাগুলোকে যাতে খুব স্ট্রিক্টলি করা যায়। সেই জন্যই আমরা ব্যবস্থা করছি যে যেখানে যে আপনার এরকম অবস্থা থাকবে সেখানে যাতে আমরা স্ট্রিক্টলি লকডাউনের ব্যবস্থা করতে পারি। ধন্যবাদ। আরও একটি বিষয় যেটা হচ্ছে যে আমরা যারা আক্রান্ত হচ্ছি বা আমরা যারা একটু অসুস্থ ফিল করছি আমরা কিন্তু হাইড করে ডাক্তারের কাছে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদের দ্বারাই কিন্তু ডাক্তাররা চিকিৎসকরা কিন্তু আক্রান্ত হয়ে যাচ্ছেন, এবং ইতিমধ্যে কিন্তু অনেকজন চিকিৎসক মারা গেছেন, আমাদের ছেড়ে চলে গেছেন তারা। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে বলতে চাই যে এই যে আমরা হাইড করছি, সাপোজ আপনার 38 নম্বর ওয়ার্ডের লোক আক্রান্ত হলো, তারা হাইড করছে, এইটার সলিউশন কিভাবে দিবেন? এটার সলিউশন জাস্ট এতটুকু বলবো যে ডাক্তারদের কাছে এক্স্যাক্টলি বলতে হয় করোনা জিনিসটাকে আমরা সবসময় কিন্তু বলতেছি আতঙ্কিত না হয়ে সচেতন হন।
যদি তারা হাইড করে তার দ্বারাই কিন্তু তাদের আরো কিছু হচ্ছে। আমরা কিন্তু আমাদের এলাকা থেকে এবং গভর্নমেন্ট ওয়াইজ যে আমরা কিন্তু ফুল সার্ভিস দিচ্ছি। আমার এলাকা আছে যেখানে করোনা টেস্ট করানো হচ্ছে, সেখানে অনলি 30 টাকা দিয়ে একটা টেস্ট করানো হয়, এবং তারা তারা ভাবছে যে এই জিনিসটা হাইড করলে হয়। তো আমরা এই জিনিসটার জন্য অলরেডি ভলান্টিয়ারিং ক্যাম্পিং করছি এবং সবাইকে বলছি যে আপনাদের যদি কারো কিছু হয়ে থাকে দেন জাস্ট লেট টেল আস। বাট এখন যদি তারা এই জিনিসটাকে হাইড করে না বলে তাহলে সমস্যা। এবং আবার আরেকটা বিষয় আছে, যদি তারা বলে দেয় তাহলে আবার আশেপাশের অবস্থান যে এনভায়রনমেন্ট গুলো আছে সেগুলি আরো বেশি আতঙ্কিত হয়ে যায়। আপনি খেয়াল করে দেখবেন যে আপনার পাশের বাসায় হয়েছে, এরপরই বাসার লোকজনরা আরো বেশি আতঙ্ক যে বাসার থেকে নামবা না, বাসার থেকে করবা না। জিনিসটাকে জেনারেলি এবং সিম্পলি মানুষ যদি আমরা নিতে পারি, ইটস নাথিং, যে সচেতন থাকতে হবে এবং জিনিসটা কোয়ারেন্টাইন এবং আইসোলেশন থেকে এবং এটা ট্রিটমেন্ট করে বের হয়ে আসতে হবে, তাহলে জিনিসটা নর্মাল। তো আমি এটাই বলবো যে সবাই জিনিসটা যদি হয়ে থাকে ভয় পাওয়ার কিছু নেই, সচেতন থাকতে হবে। আপনার যদি হয়ে যায় সুষ্ঠু চিকিৎসার জন্য যেতে হবে। আর যদি সেই জিনিসটাতে আপনাদের কোনো ধরনের সাহায্য সহযোগিতা লাগে, আমরা এলাকার জনপ্রতিনিধি আছি, আমাদের ভলেন্টিয়ারিং টিম আছে, আমাদের এলাকার প্রশাসনিক থানা ওয়ার্ড আছে, আমরা সেই ব্যবস্থাগুলো নিব। ধন্যবাদ। আপনার সাথে আমাদের প্রথমের কথা শুরুতে আলোচনার শুরুতে আমরা জেনেছি রেড জোন চিহ্নিতকরণের কথা। এই রেড জোন, ইয়েলো জোন, গ্রিন জোন চিহ্নিত করে যদি এবার স্ট্রিক্টলি লকডাউন দেওয়া হয়, তাহলে আপনার কি মনে হচ্ছে যে আমরা এই সংকট মোকাবেলা করতে সক্ষম হব কিনা? এক্স্যাক্টলি, আসলে এনভায়রনমেন্টটা যেমন হচ্ছে যে কেউ মানছে না, যেহেতু মানছে না আমি তো আই উইল গো উইথ স্ট্রিক্ট লকডাউন। স্ট্রিক্ট লকডাউন হয়ে যদি আমরা সেই এলাকার ক্যাম্পিংটা করি, কম্পেয়ার টু রাজাবাজার এবং বসুন্ধরা আবাসিক এলাকা, সেখানে লকডাউনটাই কিন্তু হয়তো বা আপনি 14 দিন পরে প্রোগ্রেসিভ রিপোর্ট পেতে পারবেন, বাট ডেফিনেটলি প্রোগ্রেসিভ রিপোর্ট আসবে, কারণ ওই ভাইরাসটা ওই এলাকার থেকে আর কোথাও সরে যেতে পারছে না। আমার মতে স্ট্রিক্টলি লকডাউন হলে আমাদের একটা প্রোগ্রেসিভ রিপোর্ট আসবে, যদি সবাই মানে এবং এটাকে মানাতে আমরা বাধ্য করি যে আপনারা বাসা থেকে বের হইতে পারবেন না, আপনাদের যে ধরনের সুযোগ সুবিধা লাগবে আমরা বাইরে থেকে দিব। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মুখের টেস্টের জন্য না, জাস্ট বাঁচার জন্য যদি আমরা খাবার দাবারের চিন্তা ভাবনা করি তাহলে আরো সুবিধা হবে। কারণ অন্যান্য জায়গায় যেখানে ভলেন্টিয়ারিং ক্যাম্পিং করছে তাদেরকে কিন্তু রাত 3টার দিকেও বলছে আমি গ্রিল খাবো, এই খাবো, এই খাবো। এক্স্যাক্টলি, আমরা যদি স্ট্রিক্টলি লকডাউন করি আমরা 9 to 4 সার্ভিস দিব, এরপর খালি আমরা মেডিকেল সার্ভিসটা দিব পরের পরে। এদেরকে ফুড সার্ভিসের ওইভাবে মেকআপ করার দরকার নেই। আমরা ভলেন্টিয়ারিং সার্ভিসটা এভাবে মেক করবো যে সেখানে কিছু স্ট্রিক্টলি মেথড থাকে, কারণ ফুডটা বাইরে থেকে নিয়ে আসতে গেলেও তো একটা প্রবলেম হইতে পারে। তো এক্স্যাক্টলি আমরা এইভাবেই চালাবো যে 9 to 4 আমরা ভলেন্টিয়ারিং সার্ভিস করবো, এরপর আমরা স্ট্রিক্টলি সার্ভিস দিব যে তারা কোনো ফুড না খালি মেডিকেল সার্ভিস পাবে। ধন্যবাদ। এক্স্যাক্টলি, আপনি যে কথাটি বলছিলেন যে এই যে বিভিন্ন স্বেচ্ছাসেবক দলরা যারা কাজ করছেন তাদেরকে কিন্তু মাঝ রাতে অনেকেই ফোন করে বিভিন্ন ধরনের খাবার চাচ্ছেন তাদের কাছ থেকে, আইসক্রিম, ফ্রাইড চিকেন থেকে শুরু করে নানা ধরনের খাবার চাচ্ছেন তাদের কাছে। আসলে এইটা একটি আমার কাছে মনে হচ্ছে যে এইটা কেমন যেন একটি হয়ে যাচ্ছে যে মাঝ রাতে এই ধরনের, এটা কি বিব্রতকর পরিস্থিতি হচ্ছে নাকি আসলেই হেল্পের জন্য, মানুষ সহায়তার জন্যই বলছে? কাইন্ড অফ লাইক, আমি যেটা বলবো যে সেই জিনিসটার সার্ভিস দেওয়া দরকার যেটা নেসেসারি। দ্য ফ্রাইড চিকেন, দ্য চিকেন গ্রিল ইজ নট নেসেসারি, ইটস আ লাক্সারি। তো আমরা আপাতত আমরা জাস্ট আমাদের নেসেসারি যে জিনিসগুলো আছে সেই সার্ভিসগুলো দেওয়ার, এবং উই আর অলরেডি আমরা পরীক্ষিত যে আমরা কেমন সার্ভিস দিব। আমরা ভলেন্টিয়ারিং ক্যাম্পিং করলে সেই সার্ভিস দেওয়ার জন্য একটা আলাদা কম্পার্টমেন্ট রাখবো, যে একটা টেবিল রাখবো, সেখান থেকে নিয়ে যেতে হবে। এবং আফটার 4 অল কিচেন ইজ ক্লোজড। If someone going to make a chicken grill something, there is a food panda, সহজ.com, তারা যদি বলে যে এই রোড পর্যন্ত আমরা হয়তো বা সার্ভিস দিয়ে দিব, বাট আমাদেরকে যদি স্বেচ্ছাসেবক লীগ আমাদেরকে বলে যে আমরা ফ্রাইড চিকেন খাচ্ছি, তাহলে এটা হবে না। আমরা দেশের সাথে প্যাট্রিয়টিজম আছে দেখি আমরা এই সার্ভিসগুলো দিচ্ছি, বাট এই জিনিসগুলো যদি আমাদের সাথে করা হয় তাহলে সেটা আমাদের সাথেও ইনজাস্টিস হয়ে যায়। তো আমরা রাজাবাজারে যেটা হয়েছে, যদি আমার এখানে সেটা হয়, আমরা 9 to 4 সার্ভিস দিব। আফটার দ্যাট যদি কেউ সার্ভিস দেয় তাহলে সেটা অনলাইনে সার্ভিস করুক, আই ডোন্ট মাইন্ড, আমরা সেই জিনিসটা পৌঁছে দিব। ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত অতিথি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার এই সুন্দর সুন্দর কথা বলে জনগণকে সচেতন করার জন্য। আপনি ভালো থাকবেন। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সহকর্মী আলামিন শেখকে জয়যাত্রা দেশ সংযোগ অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি নিয়ে সংযুক্ত হওয়ার জন্য।
সুপ্রিয় দর্শক, আমরা শুনছিলাম আমাদের সহকর্মী আলামিন শেখ ছিলেন ঢাকা সিটি রিপোর্টার, তার সাথে ছিলেন একজন অতিথি 38 নম্বর ওয়ার্ডের। তিনি যথার্থই বলেছেন, আমাদেরকে বিভিন্ন ধরনের তথ্যও দিয়েছেন যে এই যে তারা যে কাজ করছেন, তারা কাজ করছেন বলে তারা যে জনগণের পাশে আছেন, এবং কিছু কিছু স্বেচ্ছাসেবক লীগ আছে, যুবলীগ আছে, যারা সাহায্য সহযোগিতার জন্য এসেছেন এগিয়ে, এবং কিছু কিছু সংগঠন আছে যারা কিন্তু কোনো কিছু পাওয়ার আশায় নয়, তারা নিজেদের জীবন বিপন্ন করে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন। কিন্তু ইতোমধ্যেই অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে মাঝ রাতে অনেকেই কিন্তু তাদেরকে ফোন দিয়ে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছেন। আইসক্রিম চাচ্ছেন, কেউ ফ্রাইড চিকেন চাচ্ছেন। আমাদের সম্মানিত অতিথি আগে যিনি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 38 নম্বর ওয়ার্ডের অতিথি ছিলেন আমাদের সাথে, তিনি যথার্থই বলেছেন যে এমনটি হলে পারে তাদের সাথে অবশ্যই ইনজাস্টিস করা হচ্ছে, কারণ যারা উপকারের জন্য এগিয়ে এসেছে তাদেরকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলছেন। সুতরাং একটু আমরা সবাই যদি সবার জায়গা থেকে একটু সচেতন হই এবং এই ধরনের বিব্রতকর কাজগুলো থেকে যদি বিরত থাকি, তাহলে নিশ্চয়ই আমরা এই সংকটময় পরিস্থিতি মোকাবেলা করতে অবশ্যই সক্ষম হব। সম্মানিত অতিথি, আপনাদের মাঝে আরও একটি খবর দিতে চাই যে নারী অগ্রযাত্রার অন্যতম আলোকদিশারী বেগম সুফিয়া কামালের জন্মদিন আজ। জয়যাত্রা টেলিভিশনের পক্ষ থেকে এই মহিষী নারীর জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এই মুহূর্তে চলে যাই আমাদের পরে সহকর্মীর কাছে। আমাদের সাথে সংযুক্ত আছেন সিটি রিপোর্টার জাকিরুল ইসলাম। জাকিরুল। জি, আমি শুনতে পাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। জি, জয়যাত্রা টেলিভিশন থেকে সকলকে জানাই সালাম এবং অভিনন্দন। তো আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলছি আমাদের গেস্টের সাথে, বর্তমান যে দেশে এবং দেশের বাইরে যে ধরনের মহামারী ধারণ করছে করোনা ভাইরাস, সে সম্পর্কে আমার সম্মানিত গেস্ট মোহাম্মদ সাইফুল ইসলাম, উনি বিশিষ্ট সমাজসেবক এবং ব্যবসায়ী, ওনার সাথেই আজকে এই বিষয় নিয়ে কথা। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। যে আমাদের সহকর্মী জাকিরুল যেমনটি বলছিলেন যে আপনি একজন সম্মানিত ব্যবসায়ী এবং অন্যান্য কাজের সাথেও জড়িত আছেন, একটু জানতে চাই ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি সম্পর্কে। যে আমাদের এই সংকটকালীন সময় আমরা জানি যে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি খুবই খারাপ, তবু আপনি যেহেতু একজন নিজে ব্যবসায়ী, সেক্ষেত্রে একটু জানতে চাই যে আসলে ব্যবসা বাণিজ্যের কি অবস্থা। আসলে অ্যাকচুয়াল ব্যবসা বাণিজ্য আছে, মোটামুটি চলতেছে। মানে অবস্থা কিন্তু একেবারে খারাপও না, একেবারে ভালো না, কোনো রকম টেনে হিসেবে চলতেছে আর কি। এখানে বাকি সমস্যা টাকাগুলো, ওই টিভিএস টাকাগুলো আসে না, আর রানিং টাকাগুলো আটকে থাকে আর কি। মানে যেই দিচ্ছে বলে আর কি প্রবলেম, এই প্রবলেম গুলো এভাবে চলতেছে। চলার পথে আর কি অনেক কষ্ট হচ্ছে। দেশের অর্থনীতি যত সম্ভব দুর্বল হয়ে যাচ্ছে আর কি। আমাদের নিজের অবস্থা দেখে আর কি আমাদের মনে হচ্ছে আর কি। ঠিক আছে? আসলে একজন মানুষকে চাপ দিয়ে তো পারা যাচ্ছে না, সবাই কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছে আর কি। তাদেরকে কেন্দ্র করে এখন আমরা ব্যবসা করতেছি, আমাদেরও এখন মেনে নিতে হচ্ছে আর কি কষ্ট। এই যে আপনি নিজের অবস্থান থেকে কিন্তু অন্যদের কথা ভেবে বললেন যে আমি নিজের অবস্থান বিশ্লেষণ করেই বলছি, সেই ক্ষেত্রে একটু জানতে চাই যে একটা প্রতিষ্ঠানে কিন্তু একজন ব্যবসায়ীর সাথে তার আশেপাশে কিন্তু তার আন্ডারে কিন্তু অনেকজন কাজ করেন, এই যে অনেকেই কিন্তু রাখতে পারছেন না, সেই ক্ষেত্রে কিন্তু কর্মহীন হয়ে পড়ছেন মানুষ। এই ব্যাপারে আপনার কি বলার আছে? অ্যাকচুয়াল একটা শ্রমিক রাখাটা বড় কথা না। শ্রমিককে যদি টাইমলি যদি বেতন বা তার পারিশ্রমিকতা যদি না দেওয়া হয়, না দেওয়া যায়, তাহলে তার চলার পথে তার পরিবার, ঠিক আছে, চলতে অনেক কষ্ট হয়। এখন আমি একটা শ্রমিক রাখবো বা আমরা যদি রাখাটা বড় কথা না, তাকে কিন্তু টাইমলি তার স্যালারিটা চালিয়ে যাওয়াটা হচ্ছে বড় কথা। আমার বেচা কিনা হোক বা নাই হোক, এটা তো আর ও দেখতে পাচ্ছে না, বা ও কয়দিনে বা ও কনসিডার করে এই বিষয়ে আর কি। মেইনলি প্রবলেমটাই হচ্ছে এটাই। তারপরেও আমরা চেষ্টা করতেছি চালিয়ে যাওয়ার, কিন্তু কতদিন এইভাবে বা কতদিন এই পরিস্থিতি এভাবে বা কতদিন, আসতে প্রায় 3.5 মাস হয়ে গেল। একটু জানতে চাই যে আমরা পার্শ্ববর্তী দেশগুলোর দিকে যদি তাকাই, তাহলে দেখি যে তাদের অবস্থা অনেক খারাপ এবং আমাদের দেশটাও সেই দিকেই যাচ্ছে। আমরাও কিন্তু খুবই খারাপ পরিণতির দিকেই যাচ্ছি দিনে দিনে। এই সংকট যদি চলতে থাকে, তাহলে আপনাদের ব্যবসায়ীদের পক্ষ থেকে কি ধরনের পরিকল্পনা আছে এবং আপনারা কিভাবে এগোবেন বলে আপনাদের কাছে মনে হচ্ছে? অ্যাকচুয়াল আমাদের ধারণা বা আমাদের চিন্তা চেতনা, আমরা কিন্তু বিজনেসম্যান, যেহেতু ছোটখাটো ব্যবসা নিয়ে আমরা চালাচ্ছি বা চলতেছি, ঠিক আছে। এভাবে কতদিন
ফেস করে যাইতে হবে বা যাব, একমাত্র আল্লাহকে ছাড়া আর কারো কাছ থেকে কিছু আশা করা যায় না। তার কারণ আমরা তো ওইরকম রাজনৈতিক কেউ না বা পরিচিত কেউ না, ঠিক আছে। আমরা যারা নিম্ন মধ্যবিত্ত, যারা ব্যবসার সাথে জড়িত, ঠিক আছে, তারা মনে করেন আপনার উম, অনেক কষ্টেই আছে। আমাদের কষ্টগুলা কিন্তু আমরা কারো কাছে বলতেও পারি না, বুঝাইতেও পারি না, এমন একটা যন্ত্রণা, ঠিক আছে। আহ, এখন আমাদের শ্রমিক বা আমাদের আন্ডারে যারা আছে বা কাজ করে, ঠিক আছে, বহির্বিশ্বের দিক থেকে তো উন্নয়ন, তাদের কষ্টটা তারা কিন্তু আমাদের কাছে প্রকাশ করতে পারে। আবার যারা উচ্চবিত্ত, তাদের ব্যাংক ব্যালেন্স একাধিক আছে, তারা চলতে পারছে কোন রকম, ভালোই চলতেছে। কিন্তু অধিক বিবেচনা করে আমরা যারা নিম্ন মধ্যবিত্ত ব্যবসায়ী, তাদের উপরে প্রচন্ড চাপ, প্রচন্ড কষ্ট, ঠিক আছে, আমাদের অনেক ফেস করতে হয় বাস্তবে। তার কারণে আমাদের কি কেউ আমাদের সুখ দুঃখ কেউ শুনতেও আসে না, জানতেও আসে না, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা আর এই কি। যে আপনি অত্যন্ত কষ্ট নিয়ে বললেন যে আপনাদের সুখ দুঃখ কেউ জানতেও আসে না, কেউ শুনতেও আসে না। নিম্ন মধ্যবিত্ত ব্যবসায়ী যারা রয়েছেন, যারা সংগ্রাম করে পথ চলছেন, তাদের জন্য কিন্তু কোনো প্রকার সহায়তার এখনো পর্যন্ত হাত বাড়িয়ে দেয়নি, বা তাদের জন্য কিন্তু কোনো সহায়তা তাদের কাছে পৌঁছায় নাই। কিন্তু একটি বিষয় যে ব্যবসায়ীদের কিন্তু একটি সংগঠন আছে, সেখানে কিন্তু নির্বাচন হয় প্রত্যেক বছরই, এবং সেখান থেকেই কিন্তু সভাপতি নির্বাচিত হন। সেক্ষেত্রে ব্যবসায়ীদের সংগঠনের পক্ষ থেকে আপনাদের দিকে সহায়তার কেউ হাত বাড়িয়ে দেয়নি, বা এই পর্যন্ত তারা কি কি উদ্যোগ নিয়েছেন আপনাদের জন্য, আপনি যদি একটু ডিটেলসে বলেন আমাদের সাথে। ম্যাডাম, কোশ্চেনটা একটু আবার রিটার্ন করুন। ব্যবসায়ীদের সংগঠনের পক্ষ থেকে আপনাদের ব্যাপারে কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা, আপনাদেরকে সহযোগিতা করার জন্য, হাত বাড়িয়ে দেওয়ার জন্য, আপনাদের দিকে হাত বাড়িয়ে দেওয়ার জন্য কোনো প্রকার পরিকল্পনা তারা নিয়েছেন কিনা ব্যবসায়ীদের সংগঠনের পক্ষ থেকে, একটু আপনার কাছে জানতে চাই সেটা। অ্যাকচুয়াল না, এমন কোন আশাস্বরূপ বা এমন কোন নলেজ আমাদের কাছে, ইনফরমেশন আমাদের কাছে আসে নাই। আর আদৌ আসবে কিনা, ঠিক আছে, আমরা মনে হয় না আসবে, ঠিক আছে। তার কারণ উম, বড় বড় কথা সবাই বলতে পারে, অ্যাকচুয়াল প্র্যাকটিক্যালি জিনিসটা করা বা করে দেওয়া, কারোর জন্য কিছু করা, এটা অনেক ডিস্টেন্স, ঠিক আছে। আর এটা হচ্ছে আমরা প্রায় 16-17 কোটি লোক, ঠিক আছে। এখন মাননীয় প্রধানমন্ত্রী বা আমাদের রাজনৈতিক নেতারা কতজনের জন্যই করবে, ঠিক আছে। এই এত লোক, আমরা মিনিমাম তো বাংলাদেশে আমার মনে হয় 30 থেকে 40% আমরা মনে হয়, হ্যাঁ 30% হবে আমরা ব্যবসায়ী, ঠিক আছে, তার মধ্যে ছোট বড় সবাই আছে, ঠিক আছে, আমার একটা আনুমানিক। কিন্তু এত, এই 30%-এর জন্য সরকারের তো করা সম্ভব না। আমার দেশের অর্থনৈতিক অবস্থা তো আমাকে দেখতে হবে। সেই কারণে আমরা অতটা আশা করি না, নিজেরাই যুদ্ধ করে চলে যাচ্ছি, আল্লাহ চালাচ্ছে, এই আর কি। সেই কারণে আমরা যে ওদেরকে দোষ দেবো, দোষ দেওয়ারও কিছু নাই। আজকে জয়যাত্রা দেশ সংযোগ অনুষ্ঠানে আপনি এসেছেন আমাদের মাঝে অতিথি হয়ে, আপনার তেমন ভাবে কিছু বলার আছে কিনা জয়যাত্রা দেশ সংযোগ অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই পরিস্থিতিতে, সেটা আমরা আপনার কাছে শেষ মুহূর্তে জানতে হ্যাঁ, চাই। অ্যাকচুয়াল আমার জয়যাত্রা টেলিভিশনকে আমি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তার কারণ দীর্ঘ 3 মাস, 3 মাস 3.5 মাসের মতো আমরা যুদ্ধের, হিসেবে একটা যুদ্ধই চলতেছে, ঠিক আছে, যেটা এমন এক যুদ্ধ, একমাত্র উপরওয়ালা ছাড়া কেউ এটা সলিউশন দিতে পারবে না, ঠিক আছে। তার মাঝে যে জয়যাত্রা আমাদের কাছে, আমাদের যে নিম্ন মধ্যবিত্ত যারা আমরা ব্যবসায়ী, তাদেরকে মূল্যায়ন করে আমাদের কাছে থেকে আমাদের সুখ দুঃখটা শেয়ার করতে বা জনগণকে আমাদের এই জিনিসটা আলোচনা, বা জানি না সরকারের কাছে আমার এই বক্তব্য পৌঁছে কিনা, ঠিক আছে, সেই বিষয়ে তারা যে আমার এই মনের দুঃখটা, ঠিক আছে, প্রকাশ করেছে, তাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এভাবে আমি চাই তারা যেন সবসময় সবার মাঝে তাদের এই মনের ভিতরটা যে সবাই যেন প্রকাশ করতে পারে। আপনারা প্রকাশ করবেন এবং তাদেরকে, আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, ঠিক আছে। এটাই আপনাদের কাছে অশেষ চাওয়া এবং পাওয়া। সেই কারণে আপনাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু ধন্যবাদ আলাইকুম। সম্মানিত অতিথি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয়যাত্রা দেশ সংযোগ অনুষ্ঠানে সংযুক্ত হওয়ার জন্য। সেই সাথে ধন্যবাদ জানাই আমাদের সিটি রিপোর্টার জাকিরুল ইসলামকে। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে যে সকল অতিথিরা আমাদের সাথে সংযুক্ত ছিলেন এবং যে সকল সহকর্মীরা আমাদের সাথে সংযুক্ত ছিলেন, তাদের সবাইকে আবারও জয়যাত্রা দেশ সংযোগ অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সর্বশেষ বলতে চাই যে এখনো সময় আছে আমাদের মাঝে সচেতনতা সৃষ্টি করার। আপনি ভাবছেন আপনি ঘরের মধ্যে আছেন, আপনি আক্রান্ত হবেন না, আপনি ভাবছেন আপনার প্রচুর টাকা আছে, আপনি বিত্তবান, আপনি কখনোই মরবেন না, আপনার ভেতরে আছে যে করোনা আমাকে কিছু করবে না। আমাদের মাঝে থেকে কিন্তু অনেক বিশেষ বিশেষ ব্যক্তিত্বরা চলে গেছেন, আজকেও চলে গেছেন, কামাল লোহানী। আমরা
আমি আপনি আক্রান্ত হব না এর কোনো নিশ্চয়তা নেই, আমি আপনি মরে যাব না করোনায় এর কিন্তু কোনো নিশ্চয়তা নেই। তাই আসুন আমরা যে যার সামর্থ্য অনুযায়ী সবাই সমাজের আরও 10 জন লোকের পাশে এগিয়ে যায়, সহায়তার হাত বাড়িয়ে দেই, সবাইকে নিয়ে একসাথে বাঁচার স্বপ্ন দেখি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, জয়যাত্রা টেলিভিশনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।